হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং মোস্ট প্রবাবলি পড়াশোনার ভিতরে আছেন, তাই তো? দীর্ঘ গ্যাপ। হ্যাঁ, আপনাদের আজকের ক্লাসটা হচ্ছে আমাদের রিটেন ব্যাচেরই অনেকেই নতুন ভর্তি হয়েছে এবং স্ট্রাকচারাল লয়েতে আমরা শুরু করছি। আমরা এর আগে কিছু ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ 4-5টা ক্লাস মনে হয় নিয়েছিলাম রিটেনের জন্য। এরপরে আমাদের ঈদ চলে আসলো, এখানে আমাদের প্রায় 10-12 দিন চলে গেল এবং পরবর্তীতে রিটেন পরীক্ষা চলে আসলো, এখানে প্রায় আবার 6-7 দিন 7-8 দিন চলে গেল। হ্যাঁ, সুতরাং আমাদের বিশাল একটা গ্যাপ হয়ে গেছে অলরেডি। তারপরে আমরা চেষ্টা করব এখন থেকে যেন রেগুলার হয়, রেগুলার ক্লাস হয়। রেগুলার যদি ক্লাস হয় এবং ক্লাসের ডিউরেশনটা যদি আমরা একটু বাড়ানোর চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে আমাদের এটা কভার দেওয়া সম্ভব। হ্যাঁ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে আমাকে একটু বলেন যে নেটের অবস্থা খুব বাজে। হ্যাঁ, ঠিকঠাক দেখা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে কিনা একটু বলেন যে আপনার। আমি নেট মানে আমার এখানে কোনো কমেন্টই আসতেছে না এরকম ভাবে। হ্যাঁ, ভালো আছি ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নেটে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা রিটেনের ট্রান্সলেশন নিয়ে আমরা মূলত কথা বলবো আজকে ইনশাআল্লাহ। ট্রান্সলেশনের মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিংটা নিয়ে আমরা কথা বলবো। যেহেতু আমাদের যদি 44 রিটেনের কথা বলি, রিটেনটা নিয়ে যদি আমরা একটু সাম আপ করি, আমরা যদি একটু সামারিটা নিই, 44 রিটেন যারা দিব অথবা অন্যান্য জবের জন্য যারা পরীক্ষা দেব তারা আমরা একটু দেখি চেষ্টা করি। হ্যাঁ, আমাদের একটা বড় অংশ হচ্ছে আমাদের টোটাল সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করে এখন সময় নেই। আমরা টোটাল সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করেছি, একটা ক্লাস গাইডলাইন ক্লাস ছিল, ওই ক্লাসটা একটু দেখার চেষ্টা করবেন। আমি ক্লাসে আবার গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 44 বিসিএস রিটেনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের দেখেন ট্রান্সলেশনে আমাদের 50 মার্ক থাকে। ট্রান্সলেশনে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করা এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করা আমাদের 50 মার্ক থাকে। কিন্তু একটু দেখেন আপনি এই 50 মার্কের জন্য যে পরিমাণ সময় আপনি দেন, আর অপর দিকে যদি আপনাকে যদি বলা হয় ম্যাথমেটিক্সের 50 মার্ক, তাহলে এই সময়টুকুর 10 ভাগের 1 ভাগ সময় হচ্ছে আপনি ট্রান্সলেশনে দেওয়া হয় না। সাধারণত ম্যাথমেটিক্সের 50 মার্কস কভার করার জন্য যে পরিমাণ সময়টা দেওয়া হয়, এই পরিমাণ সময় আমাদের ট্রান্সলেশনের ওই 10 ভাগের 1 ভাগ সময় দেওয়া হয় না। যদি 10 ভাগের 1 ভাগ সময় দেওয়া হতো তাহলে যেই ম্যাথমেটিক্সে 40 প্লাস নাম্বার পাওয়া টাফ হয়ে যায়, এই ট্রান্সলেশনে 40 প্লাস ইজিলি পাওয়া যায়। বুঝতে পারলাম? আমরা এই ট্রান্সলেশনটা নিয়ে একটু কথা বলবো, কারণ আপনি ট্রান্সলেশনের মাধ্যমে শুধু আমরা ট্রান্সলেশনটাই শিখবো না, টোটাল ট্রান্সলেশনের মাধ্যমে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটাকেও শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ট্রান্সলেশনের মাধ্যমে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটাকেও বোঝার চেষ্টা করবো, শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, আমরা যে কাজটা করি ট্রান্সলেশনের জন্য টোটাল হচ্ছে আপনাদের এর আগের 3টা বা 4টা ক্লাসে আমরা বেসিক নিয়ে কথা বলেছি। আগের শব্দ কিভাবে আনবেন, পরের শব্দ কিভাবে আনবেন, এর পরবর্তীতে আপনার কোথায় কি ব্যবহার করবেন, টেন্স একটু ধরার বিষয় নিয়ে কথা বলছি। এই সকল বিষয় নিয়ে আমরা বিচ্ছিন্নভাবে কিছু কথা বলেছি কিছু ক্লাসে। আমরা বাংলা থেকে আমরা আজকে যেটা করব, বাংলা থেকে ইংরেজি B2 ইংলিশ করব আমরা, ঠিক আছে? বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার জন্য টোটাল হচ্ছে আমরা 10টা নিয়ম করব।
টোটাল হচ্ছে কয়টা নিয়ম পড়বো? 10টা নিয়ম পড়বো অথবা 10টা কথা মনে রাখবো। আপনি লিখবেন 10টা কথা মনে রাখতে হবে, মনে রাখতে হবে, অথবা আপনি 10টা নোট দিব আমরা। বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের জন্য আমরা কয়টা নোট দিব? আপনাদেরকে 10টা নোট দিব, আর কিছু না। এই 10টা নোটের মাধ্যমে আমরা একটা নোট একদিন, 2 দিন, 3 দিন করে এভাবে আলোচনা করার চেষ্টা করব। ক্লিয়ার? যতটুকু আপনাদের ক্যাপাসিটি ধরে, এবং আমরা চেষ্টা করব যে আমার 10টা নোট যখন ক্লিয়ার হয়ে যাবে, 10টা নোটের বাইরে আপনার কোনো সেন্টেন্স থাকবে না। 10টা নোটের বাইরে আমাদের কোনো সেন্টেন্স থাকবে না। আমরা যে সেন্টেন্সই অনুবাদ করি না কেন, আমরা এই বিসিএস বলেন, ব্যাংক বলেন, অন্যান্য জব বলেন, যে স্ট্রাকচারের সেন্টেন্সই হোক না কেন, আমাদের এই 10টা নোটের বাইরে থাকবে না, এতটুকু শিওর থাকেন। তার মানে আমরা প্রথমে একটু আলোচনা করার চেষ্টা করব, 1 নাম্বার নোট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ক্লিয়ার? খাতায় লিখেন। নেট নাই তো, যে কোনো সময় এটা বিদ্যুৎ চলে যাওয়ার সময়, তো এইজন্য আমি প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক বা অন্যান্য ইন্ট্রোডাক্টরি কথাগুলো বলছি না, কেমন? আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, কারণ সাধারণত এই সময় বিদ্যুৎ চলে যায়। নোট নাম্বার 1 লিখবেন, নোট নাম্বার 1 লিখবেন, খাতায় লিখে রাখেন। পেইড আনপেইড সবাই খাতায় লিখে রাখেন, এবং এটা কাজে দিবে। আপনি এখন হয়তো বা যারা আনপেইড পেইড বেসের নয়, তারা হয়তো বা একটা নোট পেয়ে গেলেন, 2টা নোট পেয়ে গেলেন, বাকি নোটগুলো হচ্ছে আপনি একটা না একটা সময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনি লিখে রাখেন। নোট 1, নোট 1 হচ্ছে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে প্রথম কথা। নোট 1 এর ভিতরে আমরা কিছু কথা লিখব। নোট 1 এর ভিতরে আমরা কিছু কথা লিখব। 1 নাম্বার হচ্ছে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা। এরপরে পয়েন্ট দিয়ে আমরা আরো কিছু জিনিস লিখব। প্রশ্নে যে স্ট্রাকচার দেয়া আছে, যে স্ট্রাকচার দেয়া আছে তা হুবহু অনুবাদ করা বাধ্যতামূলক নয়। খাতায় লিখবেন, বাধ্যতামূলক নয়। নোট 1 এর ভিতরে আমরা 1 নাম্বার কি লিখেছি? আবেগ নিয়ন্ত্রণ করা। আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো, বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার কি লিখেছি? 2 নাম্বার পয়েন্টে প্রশ্নে যে স্ট্রাকচার দেয়া আছে তা হুবহু অনুবাদ করা বাধ্যতামূলক নয়। আচ্ছা, এরপর আপনি স্টার চিহ্ন দিয়ে আবার লিখবেন প্রয়োজন অনুসারে, প্রয়োজন অনুসারে সিম্পল বাক্যকে, প্রয়োজন অনুসারে সিম্পল বাক্যকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, আবার প্রয়োজন অনুসারে সিম্পল বাক্যকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, আবার কমপ্লেক্স অথবা কম্পাউন্ড বাক্যকে সিম্পলে রূপান্তর করা যায়, রূপান্তর করা যায়। নোটের 1 এর অন্তর্ভুক্ত। নোট 1 এর অন্তর্ভুক্ত আমরা কি বললাম? আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমি একটু পরে বলছি। 2 নাম্বার লিখলাম কি প্রশ্নে যে স্ট্রাকচার দেয়া আছে তা হুবহু অনুবাদ করা বাধ্যতামূলক নয়। যেভাবে দেয়া আছে এভাবে অনুবাদ করতে হবে, বিষয় এরকম নয়। সেন্টেন্সটাকে আপনার নিয়ন্ত্রণে এনে অনুবাদ করতে হবে আপনার মতো করে। প্রশ্নে একভাবে দেয়া আছে, এইভাবে আপনাকে অনুবাদ করা বাধ্যতামূলক নয়। যে স্ট্রাকচারটা দেয়া আছে, প্রশ্নে যদি সিম্পলে দেয়া থাকে তাহলে সিম্পলে না করে আপনি এটা কম্পাউন্ডে করতে পারেন, অথবা কোথায় করতে পারেন? কমপ্লেক্সে করতে পারেন, অথবা কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে দেয়া আছে এরপরে সেটাকে আপনি সিম্পলও করতে পারেন। 4 নাম্বার লিখতে হবে। 4 নাম্বার লিখবেন কনজাংশনকে আলাদা করলে কনজাংশনকে আন্ডারলাইন করতে হবে, এতে আলাদা সেন্টেন্স পেতে সুবিধা হবে। 4 নাম্বার লিখবেন কনজাংশন, কনজাংশনকে আন্ডারলাইন করতে হবে, কনজাংশনকে আন্ডারলাইন করতে হবে যেন আলাদা সেন্টেন্স পেতে সুবিধা হয়।
4 নাম্বার লিখব আমরা কনজাংশনকে আন্ডারলাইন করতে হবে যেন আলাদা সেন্টেন্স পেতে সুবিধা হয়, নোট 1 এর অন্তর্ভুক্ত। এরপরে এই 4টা বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। এতে আপনি দেখবেন অনুবাদ কত প্রাঞ্জল হয় এবং আপনার ভিতরে অনুবাদটা কিভাবে ফিল করতে পারেন আপনি ইনশাআল্লাহ। প্রথম কি করতে হবে ভাই? 4টা জিনিস। 1 নাম্বার হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। 2 নাম্বার কি? আবেগ নিয়ন্ত্রণ করা কি? মনে করেন আমরা আগেই বলেছি যে অনুবাদের প্রশ্নটা আপনি কখন দেখবেন? প্রশ্ন পাওয়ার 5 মিনিটের ভিতরে আপনাকে কিছু কাজ দেয়া আছে, সেটা গাইডলাইন ক্লাসে আমরা বিস্তারিত বলেছি। প্রশ্ন পাওয়ার 5 মিনিটের মধ্যে আপনি অনুবাদটা টোটালি পড়ে ফেলবেন। পড়ে ফেলার পরে ওই অনুবাদের ভিতরে যে আননোন ওয়ার্ড আছে অথবা আননোন সেন্টেন্স স্ট্রাকচার আছে ওটা হচ্ছে আপনি আন্ডারলাইন করে ফেলবেন। এবং আমরা অনুবাদ শুরু করব কখন? 12টার ঠিক পরে। 12টা পর্যন্ত আমরা অনুবাদ করব। 2 ঘন্টায় আমরা টোটাল প্যাসেজের উত্তর করব ইনশাআল্লাহ। আর বাকি 2 ঘন্টায় হচ্ছে আমরা এসে এবং মানে আমাদের ট্রান্সলেশন রিট্রান্সলেশন এই দুটো করব। তাহলে 12টা ঠিক 12টা বাজার শুরুতেই আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন অথবা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন যে কোনো একটা শুরু করব। তো প্রথম কাজ হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করা হচ্ছে এইটা এরকম, যেমন আপনি একটা সেন্টেন্স দেখছেন, এই সেন্টেন্সের অর্থ আপনি পারেন না বা সেন্টেন্সটা অনেক বড় দেখছেন, সেন্টেন্স বিশাল বড় একটা সেন্টেন্স দেখছেন, এই সেন্টেন্সের কিছু ওয়ার্ড আপনি পারেন না। আমরা নোট 5 এ আলোচনা করার চেষ্টা করব যে আপনি একটা সেন্টেন্সের কতিপয় মানে একটা শব্দের অর্থ আপনি জানেন না, ওইটা বাদ দিয়েও অনুবাদ করা যায়। এটা আমরা নোট 5 এ আলোচনা করব, এটা আলোচনা এখানে নয়। তার মানে প্রথমত হচ্ছে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা প্রথমে বড় সেন্টেন্স দেখেই বুঝি এইবার অনুবাদ আজকে আমার জন্য না, সামনের বার প্রিপারেশন করব। এইবার অনুবাদ আমার, এইবার ইংরেজি পরীক্ষা আমার জন্য না, সামনের বার আমি প্রিপারেশন। আমাদের একদম প্রথম 5 মিনিট যখন আমরা কোশ্চেনটা দেখি প্রথমেই হচ্ছে আমাদের মন খারাপ হয়ে যায় এবং আমরা আর লিখতে পারি না। কিন্তু আপনি যদি আমরা নোট 5 এ দেখাবো যে আপনার টোটাল যেমন একটা এই শব্দের অর্থ আপনি জানেনই না, এরপরে ওটাকে অনুবাদ করা যায়, এটা আমরা টোটাল 5 আলোচনা করব। তার মানে প্রথম হচ্ছে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে আমাদের মানে বুঝতে হবে যে না, আমরা যত বড় সেন্টেন্সই দেখ না কেন, সেন্টেন্স যত বড়ই হোক না কেন, আমরা ওটা অনুবাদ করতে পারবো, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা ওটা অনুবাদ করতে পারবো। 2 নাম্বার, প্রশ্নে যে স্ট্রাকচার দেয়া আছে তা হুবহু অনুবাদ না করে হুবহু অনুবাদ করা বাধ্যতামূলক নয়। এবার একটা লক্ষ্য করেন, আমি যদি বলা হয়, আমি যদি এরকম একটা এক্সাম্পল বলি যে রাজনীতিবিদদের দেশের আইন প্রণেতা বলা হয়, সেই রাজনীতিবিদেরাই যখন দুর্নীতিতে শীর্ষস্থান দখল করে তখন এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। খুব ভালো করে লক্ষ্য করেন, আমরা বললাম কি যে রাজনীতিবিদেরা, আমরা বলেছি কি, খুব ভালো করে লক্ষ্য করেন, আমি যে পয়েন্টটা ধরানোর চেষ্টা করছি ওটা লক্ষ্য করেন। যে রাজনীতিবিদদেরকে দেশের আইন প্রণেতা বলা হয়, সেই রাজনীতিবিদরা যখন দুর্নীতির শীর্ষে অবস্থান করে, এটা কোনোভাবে মানে কাম্য নয়, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এখন আপনি যদি চিন্তা করেন যে রাজনীতিবিদরা এই যে চিন্তা করতেছেন, আবার সেই রাজনীতিবিদরাই যখন আপনার দুর্নীতির শীর্ষে অবস্থান করে, এটা গ্রহণযোগ্য নয়, তার মানে আপনার একটা এলোমেলো লেগে যাচ্ছে। আপনি সেন্টেন্সটাকে আপনার মতো করে করেন না। যে রাজনীতিবিদরা মানে আপনার যে রাজনীতিবিদদেরকে আইন প্রণেতা বলা হয়, দেশের আইন প্রণেতা বলা হয়, এই সেন্টেন্সটাকে আপনি এইভাবে লিখেন না। রাজনীতিবিদদেরকে দেশের আইন প্রণেতা বলা হয় এবং রাজনীতিবিদরা যখন দুর্নীতির শীর্ষে অবস্থান করে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল, সেটা অ্যাকসেপ্টেবল না। আপনি কিন্তু ওই এইখানে যে স্ট্রাকচার দেয়া আছে ওই স্ট্রাকচারে করলেন না, আপনি আপনার মতো করে করলেন, কিন্তু আপনার অনুবাদ হয়ে গেল। আমরা একটু পরে একটা এক্সাম্পল দেব। যদি আমরা এরকম আরেকটা এক্সাম্পল বলি, যেমন যে শিশুদেরকে ভবিষ্যতের কর্ণধার বলা হয়, সেই শিশুরাই অপুষ্টিহীনতায় ভুগবে, এটা কেমন কথা? অথবা এটা হতে পারে না। যেই শিশুদেরকে ভবিষ্যৎ কর্ণধার বলা হয়, সেই শিশুরাই অপুষ্টিহীনতায় ভুগে, এটা গ্রহণযোগ্য নয়। তা আপনি যদি চিন্তা করেন যেই শিশুরা ভুগে আবার সেই শিশুরাদেরকে বলা হয়, এরকম যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি অনুবাদ করতে পারবেন না।
তা আপনি অনুবাদ করেন কি শিশুদেরকে কি বলা হয়, শিশুদেরকে ভবিষ্যতের কর্ণধার বলা হয়, চিলড্রেনস আর কল্ড দ্য ফিউচার লিডার আপনি বলেন। এরপরে মানে তারা আবার কি করে, তারাও অপুষ্টিহীনতায় ভুগে, এবার চিলড্রেনস সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, তারা অপুষ্টিহীনতায় ভুগে। আপনি দেখেন ওই সেন্টেন্সটাকে আপনি এইভাবে করে ফেললেন, এতে হলো কি আপনি সেন্টেন্স এইখানে যে স্ট্রাকচার দেয়া আছে, যেভাবে লেখা আছে আপনি কিন্তু এইভাবে লিখলেন না, আপনি কি করলেন, আপনি এই সেন্টেন্সটাকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে গেলেন, আপনার নিয়ন্ত্রণে নিয়ে তারপরে আপনি আপনার সুবিধা মতো অনুবাদ করলেন। এবং মনে রাখবেন কখনো কখনো যদি আপনি স্ট্রাকচার চেঞ্জ করে অনুবাদ করেন, এটা শুধু আপনার অনুবাদকে সহজই করে না, বরং এটা আরো সুন্দর করে। এটা শুধু সহজই করে না, বরং কখনো কখনো আরো সুন্দর করে। এই জন্য আমরা এটা মনে রাখবো, প্রশ্নে যে স্ট্রাকচার দেয়া আছে এটাই করতে হবে, বিষয় এরকম না। প্রশ্নে যে স্ট্রাকচার দেয়া আছে ওটাকে আমরা আমাদের মতো করে নিয়ে অনুবাদ করব। আশা করি বুঝতে পারলাম। 3 নাম্বার হচ্ছে কি বলেন তো, আচ্ছা এরপরে আমরা যেটা বললাম যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কি করতে হবে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পল করে সিম্পলে নিয়ে যেতে পারি, অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পলটাকে আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে নিয়ে যেতে পারি আমাদের সুবিধার্থে, যেভাবে আমাদের সুবিধা হয়। একটু পরে আমরা দেখাবো যে একটা সিম্পল সেন্টেন্সটাকে আমরা কিভাবে কমপ্লেক্সে নিয়ে করতে পারি, অথবা কমপ্লেক্স সেন্টেন্সটাকে কিভাবে আমরা কম্পাউন্ডে করতে পারি, এটা আমরা একটা एग्जांपल দিব। ক্লিয়ার? 4 নাম্বার কনজাংশনটাকে আমরা আইডেন্টিফাই করে বলবো। মনে রাখতে হবে একটা অনুবাদের ক্ষেত্রে সর্বোচ্চ 2টা অথবা 3টা বাক্য, সর্বোচ্চ 2টা অথবা 3টা বাক্য বড় থাকে বা একটু ঝামেলা থাকে, বাকি সব বাক্যই সিম্পল থাকে, বাকি বাক্যদের কোনো সমস্যা থাকে না। সর্বোচ্চ একটা অনুবাদের ক্ষেত্রে 2টা বা 3টা সেন্টেন্স আমাদের একটু সমস্যা থাকে বা একটু আমাদের আননোন স্ট্রাকচার থাকে, এই যে যেই শিশুরা সেই শিশুরা এরকম কিছু থাকে, আমাদের জন্য একটু ঘাবড়ায় দেওয়ার জন্য 2টা অথবা 3টা সেন্টেন্স থাকে। বাকি সব সেন্টেন্স কিন্তু সিম্পলের ভিতরে থাকে, খুব সাদামাটা সেন্টেন্স থাকে। যদি সেন্টেন্সটা বড় হয় সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কনজাংশনটাকে আলাদা করে করব। তো কনজাংশনকে যদি আন্ডারলাইন করে ফেলি, কনজাংশনটাকে যদি আন্ডারলাইন করে ফেলি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স পেয়ে যাব, তখন আমাদের অনুবাদ করতে সুবিধা হবে। বুঝতে পারলাম? আমরা এই নোট 1 এর ভিতরে আমরা টোটাল 6টা एग्जांपल দিব অথবা 4টা एग्जांपल দিব। একটা एग्जांपल আমি নিজে এখানে করাবো আর 3টা एग्जांपल আপনাদের বাড়ির কাজ দেয়া থাকবে। ওকে, তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি। নোট 1, যদি আমরা এইভাবে লিখি, এক লক্ষ্য করেন, যেমন বাংলাদেশ সরকার দেশের একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন অধিকার নামে, প্রথম আলোর কলম এটা, হ্যাঁ, বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকার এর নিবন্ধন নবায়নে ও স্বীকৃতি জানানোর পরে অস্বীকৃতি জানানোর পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বপ্রণোদিত হয়ে একটি
ব্যাখ্যা পাঠিয়েছে। আমরা নোট 1 এর একটা উদাহরণ দিব, কেমন? এই একটা উদাহরণ আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিব, একটা উদাহরণ আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করেন। বাংলাদেশ সরকার দেশের একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন অধিকার এর নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানানোর পরে, এই জায়গায় আন্ডারলাইন করবেন, এই যে জানানোর পরে, এটা এই জায়গায় আন্ডারলাইন করবেন। সেন্টেন্সটাকে আমরা ভাঙতে হয় কিভাবে? এই সেন্টেন্সটা সিম্পল একটা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বপ্রণোদিত হয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছেন। এটা হচ্ছে আমাদের, মনে করুন, অনুবাদ দেয়া আছে আপনার পরীক্ষায়, এই অনুবাদ হচ্ছে আপনার দেয়া আছে পরীক্ষায়। তারপর এটা এইভাবে আপনার যেভাবে দেয়া আছে ঠিক এইভাবে যদি আমরা না বলে, আমরা যদি এইটা বলি, বাংলাদেশ সরকার দেশের একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন অধিকার এর নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানায়, আচ্ছা, অথবা অস্বীকৃতি জানিয়েছে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বপ্রণোদিত হয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছে। দেখেন আপনি এই জায়গায় জানানোর পরে এটাকে আমি আমার মতো করে ভেঙে নিলাম। এই জায়গায় জানানোর পরে আমি আমার মতো করে ভেঙে নিলাম। বাংলাদেশ সরকার দেশের একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন অধিকার এর নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানায়, শেষ একটা বাক্য, এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বপ্রণোদিত হয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছে। বুঝতে পারলাম? কারণ সেন্টেন্সটা যেভাবে দেয়া আসলো আমাদের মনে হতে পারে সেন্টেন্সটা অনেক বড়, কিন্তু যদি আমরা এই যে সিম্পলের জায়গায় যদি আমরা একটা এবং ব্যবহার করে দেই এবং আমাদের মতো করে যদি সাজাইতে পারি তাহলে অনুবাদটা সহজ হয়ে যায়। তাহলে যদি আমরা এটা একটু লিখি তাহলে কি হতে পারে? যদি আমরা একটু বলি, আমি এটা দুইভাবে করে দিচ্ছি, হ্যাঁ, কম্পাউন্ডে করে দিচ্ছি এবং আপনার সিম্পলে করে দিচ্ছি, এবং আপনাকে কাজ দিচ্ছি কমপ্লেক্সে করতে। The government of Bangladesh BANGLA has denied অথবা refused, অথবা রিজেক্টেড, আপনার ইচ্ছা মতো যে কোনো ভাবে আপনি ব্যবহার করেন। অস্বীকৃতি জানানো ইংরেজি আপনি যা জানেন তাই ব্যবহার করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। The government of Bangladesh, বাংলাদেশ সরকার has denied অথবা refused, কি করতে রিফিউজ জানাইছে ভাই? মানে কি রেজিস্ট্রেশন নবায়নে, তার মানে কি টু রিনিউ দা রেজিস্ট্রেশন অফ অধিকার, একটা সংগঠনের নাম। এরপরে বলা আছে দেশের একটা শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন। এরপরে আপনি দিয়ে দিবেন এ লিডিং হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারপরে আমরা প্রথমে একটা সেন্টেন্স দিয়ে দিলাম, তার মানে কি? দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ডিনাইড অথবা রিফিউজড টু রিনিউ দ্য রেজিস্ট্রেশন অফ অধিকার সম্পর্কে একটা তথ্য প্রদান করেছে। এটা আমরা পড়াবো হচ্ছে আমাদের কি বলে, আমরা যখন ওই কি বলে, আমরা অ্যাডজেক্টিভ ক্লজ যখন পড়াবো অথবা আমাদের যখন অতিরিক্ত আপনার অ্যাপোজিটিভ যখন পড়াবো তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। যেহেতু আমরা নোট 1 এ আলোচনা করছি, সুতরাং নোট 10 এ আমরা এখন যেতে পারছি না। এই অ্যাপোজিটিভ অথবা অতিরিক্ত তথ্য, রিলেটিভ প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্যটা এটা আমাদের থাকবে নোট 10 এ 10 এ। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ডিনাইড অথবা রিফিউজ টু রিনিউ দ্য রেজিস্ট্রেশন অফ অধিকার এ লিডিং হিউম্যান রাইটস অর্গানাইজেশন।
এতটুকু আমরা অনুবাদ হয়ে গেল। বাংলাদেশ সরকার অস্বীকৃতি জানিয়েছে কিসের বলেন তো? অধিকারের রেজিস্ট্রেশন নবায়ন। এন্ড এবার আপনি ব্যবহার করেন এন্ড ব্যবহার করেন। এন্ড এবং has sent and has sent কে পাঠাইছে বলেন তো? এই যে দা গভর্নমেন্ট পাঠাইছে, দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ। and has sent এবং পাঠিয়েছে, কি পাঠিয়েছে? একটি ব্যাখ্যা, an explanation তাদের কাছে পাঠিয়েছে বলেন তো? বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের। টু ডিফারেন্ট আচ্ছা টু দ্য অ্যাম্বাসেডর, হ্যাঁ টু দ্য অ্যাম্বাসেডর, সরি অ্যাম্বাসেডরস অফ ডিফারেন্ট কান্ট্রিজ, আমি পটগুলো লিখলাম না। এখন স্বপ্রণোদিত হয়ে মানে কি হচ্ছে? সেলফ মোটিভেটেড দিতে পারেন, অথবা আপনি উইলিংলি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো, নিজের ইচ্ছা অনুসারে, নিজের মতো করে, এটা যদি আপনি যেটা পারেন এটাই দিতে পারেন। আমার এখানে বোঝানোর টপিকটা হচ্ছে ওই যে আপনার অস্বীকৃতি জানানোর পরে এইখানে আপনি এন্ড ব্যবহার করছেন, এটাকে কমপ্লেক্স করছেন, কম্পাউন্ড করছেন, তাই তো? এখন এটাকে আপনি ওইভাবে সিম্পলও করতে পারতেন। কিভাবে করতে পারতেন সিম্পল? আমি যদি বলে দেই, যেমন অস্বীকৃতি জানানোর পরে, ওই তো, আচ্ছা, আফটার the refusal of the registration, of অধিকার, এরপর আপনার লিডিং কোম্পানি, এরপর আপনি দেখেন দা বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ সেন্ট অ্যান এক্সপ্যানশন টু দা অ্যাম্বাসেডরস অফ ডিফারেন্ট কান্ট্রিজ। তখন এটা আপনাকে সিম্পল হয়ে যাবে। এই সিম্পলে করতে গেলে অনেকের ঝামেলা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হয়। যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার মতো করেই করবেন, যদি ধরতে না পারেন, আমার বোঝানোর এই নোট 1 এর বক্তব্য হচ্ছে সেন্টেন্স যেভাবে আছে এইভাবে করার আপনার দরকার নেই, আপনি আপনার মতো করে আপনি করতে পারবেন। সেন্টেন্স যেভাবে আছে এইভাবে করতে হবে, এইভাবে বিষয়টা দরকার নেই, আপনি আপনার মতো করে ধরতে পারবেন। এই সেন্টেন্সটাকে আপনি যদি এইভাবে লিখে দেন তাহলে আপনি অনুবাদে B25 থেকে আপনি পাবেন হচ্ছে 16। আপনি এইভাবে যদি অনুবাদ করে দিয়ে আসেন তার মানে পাবেন কত বলেন তো? 16। কেন পাবেন এটা নিয়ে আমরা আলোচনা করব। ওই যে আমরা এন্ড ব্যবহার করছিলাম, কেমন এন্ড ব্যবহার করছিলাম, এন্ড এর আগে কোনো আমরা কমা ব্যবহার করিনি। যদি আমরা এইটা ব্যবহার করতাম, দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ denied the registration to renew the registration ... and the government has, মনে রাখবেন এইখানে যদি আপনি দা গভর্নমেন্ট দিতেন, এইখানে যদি দা গভর্নমেন্ট দিতেন তখন এই জায়গায় একটা কমা আসতো। এটা নিয়মটা হচ্ছে যদি কম্পাউন্ড সেন্টেন্স এন্ড দ্বারা যুক্ত হয়, কি দ্বারা বলেন তো? এন্ড দ্বারা যুক্ত হয়, এবং সাবজেক্ট যদি দ্বিতীয় সাবজেক্টটা যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে কমায় মানে এন্ড এর পূর্বে একটা কমা দিতে হয়। এইটা হচ্ছে আপনাদের, এইটা যদি আপনি করেন তখন আপনার শিক্ষক যখন খাতা দেখবে তখন আপনি বুঝবে যে আপনি বিষয়গুলো জানেন এবং আপনি ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন এবং হয়তো আপনি ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। শিক্ষক আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা নেবে, আপনার পজিটিভ একটা পারসেপশন তৈরি হবে আপনার। এখন এই যে এন্ড এর পরিবর্তে আমরা এই সেন্টেন্সটাকে আবার লিখবো অনেকে এইভাবে, যেমন আমি যদি বলি, যেমন আগের সেন্টেন্সটা লেখার পরে একটা সেমিকোলন দিব, এর পরবর্তীতে আমাদের এখানে এন্ড এর পরিবর্তে মোরওভার লিখবে, এরপর একটা কমা লিখবে, এরপরে দা গভর্নমেন্ট লিখবে। এটাকে বলা হয় ট্রানজিশন, এটাকে বলা হয় আমাদের কি বলেন তো ফ্যান ভয়েস, অথবা আমাদের কি বলা হয় কোঅর্ডিনেটেড কনজাংশন। এটা নিয়ে আমরা টোটালি আলোচনা করব হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন ক্লাসে, অর্থাৎ আমাদের কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয় এবং কোথায় দাড়ি কমা ব্যবহার করতে হয়, এটা বিস্তারিত আলোচনা করব এবং ওইটার অ্যাপ্লাইটা আমরা এই জায়গাটা করব। বুঝতে পারলাম? আমাদের 1 নাম্বার নোট 1টা কি ক্লিয়ার করতে পারলাম কিনা? আমরা একটা কাজ দিলাম, একটা ব্যাখ্যা আমি করে দিলাম, একটা সেন্টেন্স হচ্ছে আমি নিজে করে দিলাম, এবং নোট 1 এর
আরো 3টা নোট হচ্ছে আপনাদের বাসার কাজ দিয়ে থাকবে, সেটা আমি গ্রুপে আপলোড দিয়ে দেব ইনশাআল্লাহ। নোট 1 এর আরো 3টা কাজ দেয়া থাকবে, যেটা আপনাদের বাসায় দেয়া থাকবে। নোট 1টা কি ক্লিয়ার হলো কিনা আমাকে একটু বলেন। নোট 1 কি ক্লিয়ার? নোট 1 কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখেন 1 = ক্লিয়ার। একটু দ্রুত লিখেন। একটু দ্রুত লিখেন নোট 1 কি ক্লিয়ার হলো কিনা। ওকে, দ্রুত লিখতে হবে। নোট 1 ক্লিয়ার, ওকে। ঠিক আছে, ওকে। নোট 2 লেখেন। নোট 2 ইংরেজিতে সবচেয়ে বহুল ব্যবহৃত স্ট্রাকচারটি হলো আপনি দেখবেন, আপনি যখন অনুবাদ করতে যাচ্ছেন, আমরা রিটেনের বেসে আমরা দুইটা কাজ করি। রিটেনের জন্য তো আলাদা করে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস ওইভাবে নেওয়া হয় না। এর জন্য আমরা রিটেন বেসটাতে যেটা করব, ট্রান্সলেশনের মাধ্যমে আমাদের যতটুকু ফ্রি হ্যান্ড রাইটিং শেখা যায়। যেমন আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস হচ্ছে আপনাদের প্রায় 70 থেকে 80টা ফ্রি হ্যান্ড রাইটিং বেসে, আর 44 রিটেনের বেসের টোটাল ক্লাসই হচ্ছে সর্বোচ্চ 40 থেকে 45টা নেওয়া যায়। সুতরাং এইখানে আলাদা করে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস আমরা দিতে পারবো। এজন্য আমরা ট্রান্সলেশনের মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে শেখা যায় এই দুটোর একটা মেলবন্ধন করার চেষ্টা করব। আপনি যখন ইংরেজি লিখবেন অথবা যখন আপনি অনুবাদ করবেন, তখন একটা স্ট্রাকচার মনে রাখবেন। প্রথমে 1 নম্বরে আসবে সাবজেক্ট। 1 নম্বরে আসবে কি ভাই বলেন তো? সাবজেক্ট। কে বা কারা, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। আর কি বা কাকে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা যখন আমরা নোট 5 করে ফেলবো তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বার স্ট্রাকচার ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। 3 নাম্বার স্ট্রাকচার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। অবজেক্ট পাওয়া যাবে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে। 4 নাম্বার অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস কিভাবে পাওয়া যাবে? হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, হোয়াই দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, অথবা হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে। দ্রুত লিখেন। অনুবাদের ক্ষেত্রে এবং আপনি যখন কোন সেন্টেন্স লিখবেন ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে বহুল যে
পদ্ধতিতে বা স্ট্রাকচারটা ব্যবহার করা হয় এটা হচ্ছে এটা হচ্ছে নোট 2, খুবই ইম্পর্টেন্ট। এবং নোটের সিরিয়ালটা রাখিয়েন 1 থেকে 10 পর্যন্ত পড়ানোর পরে অনুবাদ যদি আপনি বলেন যে 10টা নিয়ম মেনে করবেন তাহলে সেটা আসলে সম্ভব হবে না, ডেফিনেটলি সম্ভব হবে না। আমরা 1 থেকে 10 নাম্বার নিয়মের পরে যদি অনুবাদটা যদি এই 2 নাম্বার স্ট্রাকচারের ভিতরে না পড়ে তখন শুধু রুল নোট 9 দিয়ে আমরা সকল অনুবাদ করতে পারবো। আমরা নোট 9 যখন পড়াবো তখন এটা আমরা দেখানোর চেষ্টা করব। আমি আবার বলতেছি, আমরা নোট পড়াবো 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে কত পর্যন্ত ভাই? 10 পর্যন্ত। মনে রাখতে হবে এই যদি 10টা নিয়ম মাথায় যদি আপনি পরীক্ষার হলে নিয়ে যান তাহলে সেক্ষেত্রে সাধারণত আপনি আর অনুবাদ করে পরীক্ষার হলে বেরোতে পারবেন না, ওইখানে বসেই থাকতে হবে, এটা সম্ভব না। কিন্তু আপনার এই বিষয়টা জানা লাগবে, আপনি যখন অনুবাদ করবেন আপনার টোটাল বিষয়টা জানা থাকতে হবে যে আসলে কোন জায়গায় আপনি কি ব্যবহার করবেন। আচ্ছা, যদি আমাদের এই 2 নাম্বার স্ট্রাকচারটাকে আমরা 3 স্টার অথবা 4 স্টার দেব, 5 স্টার দেব, এটা যদি আপনারা একটু লিখে রাখবেন নিচের খাতায়, যদি অনুবাদ 2 নাম্বার স্ট্রাকচারে না পড়ে তাহলে শুধুমাত্র নোট 9 দিয়ে সকল অনুবাদ করা যাবে, এটা লিখে রাখবেন নিচে নোট দেন। আমি এখান থেকে উদাহরণ দিচ্ছি, যদি অনুবাদটি নোট 2 এর অন্তর্ভুক্ত না হয় তাহলে শুধুমাত্র নোট 9 ব্যবহার করে সকল অনুবাদ করা যাবে, লিখেন এটা। যদি লেখা হয়ে থাকে তাহলে বলবেন যে লেখা হয়েছে। একটু বলতে হবে আমরা কি বলেছি। আমরা বলেছি অনুবাদের ক্ষেত্রে টোটাল নোট পড়ব কয়টা বলেন তো? আমরা 10টা। 1 নাম্বারটা আমরা আলোচনা করেছি, 2 নাম্বারটা যখন নিয়ে আলোচনা করলাম তখন বললাম অনুবাদ যদি নোটের 2 এর অন্তর্ভুক্ত না হয়, নোট 2 এর অন্তর্ভুক্ত না হয় সেক্ষেত্রে শুধুমাত্র নোট 9 ব্যবহার করে সকল অনুবাদ করা যাবে, শুধুমাত্র নোট 9 ব্যবহার করে সকল অনুবাদ করা যাবে। এটা মূলত আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর স্ট্রাকচার এবং অনুবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার হয়ে দাঁড়ায় এটা। ক্লিয়ার? তার মানে আমরা কি ব্যবহার করব? সেন্টেন্সের শুরুতে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, এরপর আমরা ফাইনাইট ভার্ব ব্যবহার করব। সাবজেক্ট কিভাবে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় অ্যাক্টিভ ভয়েসে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট পাওয়া যায়, যেটা আমরা নোট 5 এ পড়ব। এরপর হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব ব্যবহার করব। ভার্ব সাধারণত ভার্বের কাজ যে সাবজেক্ট যে কাজটা করে এটাই তো ভার্ব, ভার্বের কাজ যে কাজ করে সেই সাবজেক্ট। তবে সাধারণত বাংলা বাক্যে ভার্বটা সাধারণত শেষে থাকে, প্রধানত না। অবজেক্ট পাবো হচ্ছে আমরা ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে, অবজেক্ট পাবো কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে। অ্যাডভার্বিয়ালস পাবো আমরা হোয়ার হাউ দ্বারা প্রশ্ন করে, হোয়াই দ্বারা প্রশ্ন করে, হোয়েন দ্বারা প্রশ্ন করে, হোয়ার দ্বারা প্রশ্ন করে, এই 4টা দ্বারা প্রশ্ন করে। একটা এক্সাম্পল দিচ্ছেন, মুছে দিলাম। একটা এক্সাম্পল লিখবেন, মা শিশুকে রাতে অত্যন্ত যত্ন সহকারে ছাদ থেকে চাঁদ দেখান। খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আপনার লেখার মান হিউজ পরিমাণ বাড়াবে এই সেন্টেন্সটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক এই সেন্টেন্স থেকে আমরা বিসিএস এর কোশ্চেনে যাব। নোট 1 এ আমরা যেটা করেছি বিসিএস এর কোশ্চেন আলোচনা করতে ভুলে গেছি আমি। আমরা প্রত্যেকটা নিয়ম করার পরে আমরা একটা বিসিএস এর প্রশ্ন করে আলোচনা করা হয় সাধারণত। নোট 1 এ সেটা মিস্টেক হয়ে গেছে, দেখেন খুব ভালো করে। এই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করেন, কে বলেন তো? মা। দেখান, এটা হচ্ছে ভার্ব।
এবার আপনি লিখেন, এটার আমরা অনেকগুলো স্ট্রাকচার লিখবো, খুব ভালো করে লক্ষ্য করেন। এই সেন্টেন্সটা দিয়ে আপনার এত পরিমাণ ডেভেলপ হবে, আপনি সেন্টেন্সের শেষটা অবধি আপনি বুঝতে পারবেন না। আমি লিখেন মাদার দেখায়, মানে কি শোজ, মা দেখায়, কি দেখায় বলেন তো? চাঁদ দেখায়। কাকে দেখায়? তার শিশু। মা শিশুকে, মা শিশু, মা তার শিশুকে, মা তার শিশুকে রাতে অত্যন্ত যত্ন সহকারে ছাদ থেকে চাঁদ দেখায়। ছাদ থেকে চাঁদ দেখান, মা যেহেতু ব্যবহার করেছে এই জন্য আমরা দেখান ব্যবহার করলাম। মাদার শোজ হার চাইল্ড দা মুন। খুব ভালো করে লক্ষ্য করেন, মাদার শোজ হার চাইল্ড দা মুন। এই যে আমরা উপরের যে নোট টু লিখছি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। 3 নাম্বার কি ছিল বলেন তো? সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। ভার্বকে যদি আপনি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন, তখন অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, অবজেক্ট পাওয়া যায়। এবার প্রশ্ন করেন, মা শিশুকে কি দেখায়? চাঁদ দেখায়, এটা হচ্ছে একটা অবজেক্ট। মা কাকে চাঁদ দেখায়? শিশুকে চাঁদ দেখায়, এটা হচ্ছে আরেকটা অবজেক্ট। মনে রাখতে হবে আমাদের ভার্বের দুইটা অবজেক্ট গ্রহণ করতে পারে। মনে রাখতে হবে ভার্ব দুইটা অবজেক্ট গ্রহণ করতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সাধারণভাবে মনে রাখবেন, ব্যক্তিবাচকটাকে, ব্যক্তিটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিকে কি বলা হয়? ইনডিরেক্ট অবজেক্ট। বস্তুকে কি বলা হয়? ডিরেক্ট অবজেক্ট। এবং এটা মনে রাখবেন, ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট যদি দুইটা পাশাপাশি বসে, সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট যদি আগে বসে, ডিরেক্ট অবজেক্ট যদি পরে বসে, এদের মাঝখানে কোনো প্রিপজিশন ব্যবহার করা যায় না। এদের মাঝখানে কি ব্যবহার করা যায় না? কোনো প্রিপজিশন ব্যবহার করা যায় না। তার মানে আমরা এখানে প্রিপজিশন ব্যবহার করলাম না, কিন্তু আবার প্রিপজিশন ব্যবহার করা যেত যদি ডিরেক্ট অবজেক্ট, বস্তু যদি আগে চলে আসে, ব্যক্তি যদি পরে চলে যায়, সেক্ষেত্রে প্রিপজিশন টু অথবা ফর বসে। অর্থভেদ, সেক্ষেত্রে প্রিপজিশন কি বসে? টু অথবা ফর বসে। তার মানে অবজেক্টটা নিয়ে আমাদের একটা ঝাপলা আছে, এই বিষয়টা আমরা কথা বলবো। তার মানে আমরা 3 নাম্বার স্ট্রাকচারে পেয়ে গেলাম। 4 নাম্বার স্ট্রাকচারে দেখি। 4 নাম্বার স্ট্রাকচারে কি ছিল? অ্যাডভার্বিয়াল। তো মা শিশুকে চাঁদ দেখান, কিভাবে দেখান? অত্যন্ত যত্ন সহকারে। লেখেন ভেরি অ্যাটেন্টিভলি, ভেরি অ্যাটেন্টিভলি, ভেরি অ্যাটেন্টিভলি। আচ্ছা, কোথায় থেকে? ছাদ থেকে, ফ্রম দা রুফ। কখন? এট নাইট, রাতে। এখানকার আমাদের অনেকগুলো বিষয় আলোচনা আছে। দেখেন, ভেরি অ্যাটেন্টিভলি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রম দা রুফ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এট নাইট এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মনে রাখবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি একাধিক অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেন্টেন্সের থাকে, সেক্ষেত্রে একসাথে আপনি ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনি সবগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজকে একসাথে ব্যবহার করবেন, এটা কুটু দেখাই। এবং এটা লেখার এই ঠিক এই স্ট্রাকচারটাই আপনি লিখলে ও 25 থেকে নাম আপনি লিখে আসবেন, কিন্তু মার্ক 16 পাবেন, 16 বেশি পাবেন না। নিয়ম হচ্ছে, যদি অ্যাডভার্বিয়াল একাধিক ফ্রেজ থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আপনি বাক্যের যেখানেই লিখেন না কেন, বাক্য সঠিক হয়ে যাবে, বাক্যে ভুল থাকবে না। মনে রাখবেন, অনুবাদের ক্ষেত্রে সাবজেক্ট আর ভার্ব অবজেক্ট ঠিক থাকলে বাকি যা কিছু আছে, অ্যাডভার্বিয়াল কখনো বাক্যের মানে ক্ষতিপূরণ হতে পারে না বা বাক্যের ড্যামেজ করতে পারে না। অ্যাডভার্বিয়াল বাক্যের আপনি শুরুতে ব্যবহার করতে পারেন, শেষে ব্যবহার করতে পারেন, মাঝখানে ব্যবহার করতে পারেন। তবে যদি একাধিক অ্যাডভার্বিয়াল থাকে, তাহলে সেন্টেন্সের শুরুতে একটা অ্যাডভার্বিয়াল ব্যবহার করবেন, সেন্টেন্সের শুরুতে একটা অ্যাডভার্বিয়াল ব্যবহার করবেন, এবং বাকি দুইটা সেন্টেন্সের শেষে ব্যবহার করতে পারেন। অথবা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে পারেন। তার মানে অ্যাডভার্বিয়ালস কোথায় ব্যবহার করবেন এটা ডিপেন্ড করে 100% আপনাদের উপরে, আমার উপরে না। অ্যাডভার্বিয়ালস কোথায় ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, আমার উপরে না। বুঝাতে পারলাম? আচ্ছা, তার মানে এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখলাম, মাদার শোজ হার চাইল্ড দা মুন ভেরি অ্যাটেন্টিভলি ফ্রম দা রুফ এট নাইট। এই সেন্টেন্সটাকে আপনি এইভাবে লিখতে পারবেন। এই সেন্টেন্সটাকে আপনি এইভাবে না লিখে আপনি এইভাবে লিখবেন। আপনি প্রথমে লেখেন ফ্রম দা রুফ, ফ্রম
দা রুফ, ছাদ থেকে। মনে রাখবেন যখন আপনি একবার দিয়ে প্রেপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ যখন অ্যাডভার্বের কাজ করে, প্রেপোজিশনাল ফ্রেজ যখন অ্যাডভার্বের কাজ করে এবং সেটা যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয় ওটাকে ওপেনার বলা হয়। এবং ওপেনারের পরে কমা দেওয়া বাধ্যতামূলক, এটা আপনার দিতেই হবে, নাহলে ভুল হবে। তো ওপেনারের পরে প্রথমে একটা কমা দিবেন, এরপরে মাদার শোস। এবার আপনি একটা কাজ করেন, মাদার শোস দা মুন, দেখেন আমি বস্তুটাকে আগে নিয়ে আসছি, দা মুন টু হার চাইল্ড, টু হার চাইল্ড। মাদার ফ্রম দ্য রুফ, কমা মাদার শোস দা মুন টু হার চাইল্ড ভেরি অ্যাটেন্টিভলি, ভেরি অ্যাটেন্টিভলি। কখন দেখেন বলেন তো? এট নাইট, এট নাইট। ওকে, এইবার আপনি এট নাইটটাকে আপনি সেন্টেন্সের শুরুতে আনতে পারেন, ফ্রম দ্য রুফটাকে আপনি পরে নিতে পারেন। মাদার এরপরে ভেরি অ্যাটেন্টিভ, মাদার ভেরি অ্যাটেন্টিভলিটাকে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে নিয়ে ব্যবহার করতে পারেন। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোন কোন অ্যাডভার্ব ব্যবহার করবেন এটা আমরা আলোচনা করব নোট 4 এ। এটা হচ্ছে নোট 4 এ আলোচনা করব, এটা খাতায় একটু লিখে রাখেন তাহলে আপনার ধরতে সুবিধা হবে। এটা আমরা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোন কোন অ্যাডভার্বিয়ালগুলো ব্যবহার করতে হয় এটা আমরা আলোচনা করব কোথায় বলেন তো? নোট 4 এ। প্যাসিভের বিষয়টা আলোচনা করব কোথায়? নোট 5 এ। আর 2 নাম্বারটা যদি পড়ে যায়, 2 নাম্বারটা যদি না পড়ে তাহলে আমরা শুধু নোট 9 অনুসারে আমরা অনুবাদ করব ইনশাআল্লাহ। ক্লিয়ার? তার মানে আমরা এই সেন্টেন্সটাকে কতভাবে লিখলাম? ফ্রম দ্য রুফ মাদার শোজ দ্য মুন টু হার চাইল্ড ভেরি অ্যাটেন্টিভলি এট নাইট। এখান থেকে আমরা একটা ব্যবহার শিখলাম, অ্যাডভার্বিয়াল যদি একাধিক থাকে সেটা আমরা আমাদের মতো করে ব্যবহার করব, কোনো ধারধারি না। যদি একাধিক অ্যাডভার্বিয়াল থাকে সেন্টেন্সের শুরুতে আমরা ব্যবহার করব এবং শেষে ব্যবহার করব। যদি দুইটা অ্যাডভার্বিয়াল থাকে তাহলে একটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব আর একটা সেন্টেন্সের শেষে ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল নোট 2। নোট 2 থেকে আমরা একটু এক্সাম্পলে যাই। এবার একটু বলেন তো অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ব্যবহার কার উপর ডিপেন্ড করে বলেন তো? অ্যাডভার্বিয়ালের ব্যবহারটা মনে রাখবেন আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যেখানে খুশি সেখানে ব্যবহার করতে আমাকে আর জিজ্ঞাসা করেন না যে অ্যাডভার্বিয়াল আপনি কোথায় ব্যবহার করবেন। বুঝাতে পারলাম? নোট 2টা আপনার ক্লিয়ার হলো কিনা একটু বলেন। নোট 2টা ক্লিয়ার হলো কিনা? আমরা বিসিএস এর প্রশ্ন যাব এবং আরো কিছু এক্সাম্পল আলোচনা করব ইনশাআল্লাহ, আরো কিছু বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। নোট 2টা ক্লিয়ার হলো কিনা একটু বলেন দ্রুত। নোট 2টা কি ক্লিয়ার হলো? ক্লিয়ার। ওকে, এবার আমরা এই নোট 2 থেকে একটা প্রশ্ন দেখি, বিসিএস প্রশ্ন। হ্যাঁ, 28তম বিসিএস এর একটা প্রশ্ন দেখি আমরা, এবং এখানে আমরা দেখার চেষ্টা করব আমাদের লেখার মানটাকে কিভাবে বাড়ানো যায়। 28তম বিসিএস। লিখবেন বিবাহ নারীদেরকে সামাজিক নিরাপত্তা দেয়, কিন্তু এটা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে একটু আগে পড়ায় আসছে, কিন্তু যেহেতু আপনাদের ট্রান্সলেশনের মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাতে হচ্ছে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারীরা
তাদের অধিকার রক্ষা করতে পারছে না। খুব ভালো করে লক্ষ্য করেন, একটু আগে যে স্ট্রাকচারটা পড়ছি স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। বিবাহ নারীদেরকে সামাজিক নিরাপত্তা দেয়। আমরা প্রথমে কাজ কি স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট কি আমাদের বলেন তো? বিবাহ। আমরা লিখলাম বিবাহ। খুব ভালো করে লক্ষ্য করেন, বিবাহ। বিবাহ ভাব কে বলেন তো? দেয়। গিভস অথবা প্রোভাইডস। গিভস অথবা প্রোভাইডস। খুব ভালো করে লক্ষ্য করেন, ম্যারেজ গিভস, বিবাহ দেয়। কি দেয়? সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা যদি আমরা SOCIAL সোশ্যাল সিকিউরিটি টু উইমেন, খুব ভালো করে লক্ষ্য করেন। আমরা যে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট একটু আগে আলোচনা করলাম, এটা বিসিএস এর প্রশ্ন। বিবাহ আমাদেরকে কি দেয়? সামাজিক নিরাপত্তা দেয়। কাদেরকে দেয়? নারীদেরকে দেয়। আমরা বলেছি যদি ব্যক্তি আগে থাকে বস্তু পরে থাকে তাহলে প্রিপোজিশন বসে না। যদি আমরা বস্তুটাকে আগে নিয়ে আসি এবং ব্যক্তিটাকে পরে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন সাধারণত টু বসে অথবা ফোর বসে। ম্যারেজ সিস্টেম আমাদের স্ট্রাকচারটা একটু ফলো করেন। নোট টু তে কি ছিল? আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আমরা অবজেক্টের নিয়ে কথা বললাম কি ডিরেক্ট অবজেক্ট হতে পারে আবার ইনডিরেক্ট অবজেক্ট হতে পারে। এরপর আমরা ওই যে নোটে বলেছিলাম, নোট 1 এ বলেছিলাম যে আমরা কনজাংশনটাকে আন্ডারলাইন করে ফেলবো। এই জায়গায় কনজাংশন কে বলে তো? এই যে কিন্তু। যখন আপনি কিন্তু দিয়ে প্রবর্ত করে এই জায়গায় দেখেন বাট হয়ে যায়, বাট, তখন এটা আলাদা একটা আবার সেন্টেন্স করে ফেলতে পারেন। সামাজিক ব্যবস্থার কারণে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নারীরা তাদের রক্ষা করতে পারে না, এটা হচ্ছে ভার্ব, পারছে না। আর নারীরা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, আর এই যে এটা হচ্ছে তাদের অধিকার, এটা হচ্ছে 3 নাম্বার অবজেক্ট, আর এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে আমাদের স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং অ্যাডভার্বিয়ালস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং অ্যাডভার্বিয়ালস। এবার হচ্ছে আপনি লিখে ফেলেন। এক নাম্বার কি পাইছেন? এক নাম্বার পাইছেন নারীরা, উইমেন। উইমেন ক্যান নট প্রটেক্ট। ক্যান নট প্রটেক্ট ব্যবহার করতে পারেন, প্রিজার্ভ ব্যবহার করতে পারেন, আপনি যা খুশি তা ব্যবহার করেন। উইমেন ক্যান নট প্রটেক্ট, নারীরা রক্ষা করতে পারে না। কি রক্ষা করতে পারে না? দেয়ার রাইটস, RIGHT, দেয়ার রাইটস। খুব ভালো করে লক্ষ্য করেন, উইমেন সাবজেক্ট, ক্যান নট প্রটেক্ট হচ্ছে ভার্ব, মানে ফাইনাইট ভার্ব। দেয়ার রাইটস হচ্ছে কি রকম? ডিরেক্ট অবজেক্ট। কি কারণে বলেন তো? ডিউ টু সোশ্যাল সিস্টেম। আপনি অ্যাডভার্ব চলে গেল, এই বাক্যে অ্যাডভার্ব একটাই আছে। যদি আপনি অ্যাডভার্বিয়ালটাকে শুরুতে নিয়ে যেতে চান, টোটাল বাক্যটাকে একসাথে করেন, ম্যারেজ গিভস সোশ্যাল সিকিউরিটি টু উইমেন, বাট এর পরে ডিউ টু সোশ্যাল সিস্টেম, এটা লেখার পরে আপনি কমা দিয়ে দিবেন। এরপরে উইমেন ক্যান নট প্রটেক্ট দেয়ার রাইটস, নারীরা তাদের অধিকার রক্ষা করতে পারে না। বুঝতে পারলাম? নারীরা তাদের রক্ষা করতে পারে না। এটা হচ্ছে আমাদের 28তম বিসিএস একটা প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন আমরা নোট 1 এর অন্তর্ভুক্ত, এই উদাহরণটা তখন দেওয়ার কথা ছিল কিন্তু আমি তখন দিতে ভুলে গেছি। আরেকটা एग्जांपल লেখেন যে বিয়ের পরে স্বামী তার বিয়ের পরে স্বামী চাইলে তার স্ত্রীকে
তালাক দিতে পারে পারে বা ছেড়ে যেতে পারে, ছেড়ে যেতে পারে, ছেড়ে যেতে পারে। বিয়ের পরে স্বামী চাইলে তার স্ত্রীকে তালাক দিতে পারে বা ছেড়ে যেতে পারে। এই যে আপনি একটা লক্ষ্য করেন, বিয়ের পরে স্বামী চাইলে, এই চাইলেটাকে আপনি আর চাইলে রাখবেন না, চাইলেটাকে আর আপনি চাইলে রাখবেন না। সিম্পলে আছে না, এই সিম্পলে যদি অনুবাদ করতে চান আপনার ভুল হওয়ার সম্ভাবনা 95% উপরে বা 90% উপরে। যারা খুব বেশি দক্ষ নয়, যারা আমার মতো দুর্বল, তারা হচ্ছে আপনার এই সিম্পলটাকে কি করবেন, কমপ্লেক্স করেন, সমস্যা কি কম্পাউন্ড করেন। বিয়ের পর হাজবেন্ডরা চায় এবং মানে ছেড়ে দিতে পারে, বিয়ের পর হাজবেন্ডরা তালাক দিতে পারে কারণ তারা চায়। অথবা আপনি বিয়ের পরে স্বামী চাইলে, আমি আপনি লিখবেন বিয়ের পর স্বামী যদি চায় তখন তালাক দিতে পারে। আপনি এই সেন্টেন্সটাকে কত সুন্দর করে লিখতে পারেন আপনি দেখেন। যদি সেন্টেন্সের দ্বারা আপনি অনুপ্রাণিত না হয়ে আপনি আপনার মতো করে লেখেন, আফটার ম্যারেজ, আফটার ম্যারেজ একটা কমা দিয়ে দিলাম। কেন? কেন? কারণ আমাদের কাছে অ্যাডভার্ব কখন, হয়নের উত্তর। এটা এতটুকু কিসের উত্তর বলেন তো? হয়নের উত্তর। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল। আমরা একটু আগে স্ট্রাকচার অনুসারে কি পড়ছি, অ্যাডভার্বিয়াল সেন্টেন্সের শুরুতে ব্যবহার করলে সেটাকে ওপেনার বলা হয়, ওপেনার পরে একটা কমা ব্যবহার করতে হয়, তা আমরা ব্যবহার করলাম আফটার ম্যারেজ। ইফ এ হাজবেন্ড wants to leave her wife, to leave his wife, যদি একজন মানুষ তার স্ত্রীকে ছেড়ে যেতে চায়, যদি একজন মানুষ তার স্ত্রীকে ছেড়ে যেতে চায়, he can divorce, he can divorce, সে তালাক দিতে পারে। অথবা if a husband wants, এতটুকু দেন, if a husband wants, যদি একজন হাজবেন্ড চায়, তো he can divorce, he can divorce, D-I-V-O-R-S, he can divorce। তারা আপনি দেখেন, স্বামী চাইলে তার স্ত্রীকে তালাক দিতে পারে বা ছেড়ে যেতে পারে। এই সেন্টেন্সটাকে অনুবাদ করা যতটা সহজ, তার থেকে যতটা আপনার শ্রম দিতে হবে, তার শিকি ভালো এই সেন্টেন্সে দেয়া লাগে না। ইফ এ হাজবেন্ড ওয়ান্টস, যদি একজন হাজবেন্ড চায়, এইখানে আপনি ব্যবহার করতে পারেন আফটার ম্যারেজ, বিয়ের পরে, কোনো সমস্যা নেই, আমরা আগে ব্যবহার করেছি। হি ক্যান ডিভোর্স, সে তালাক দিতে পারে। কাকে? হিজ ওয়াইফ, তার ওয়াইফকে। তার মানে আমরা নোট 1 এবং নোট 2 আজকে আমরা ক্লিয়ার করলাম। নোট 1 এবং নোট 2 হচ্ছে আমরা কি ক্লিয়ার করলাম যে আমরা এইভাবে করতে পারি। ক্লিয়ার? যাদের নোট 1 এবং নোট 2 ক্লিয়ার হলো তারা আমাকে একটু বলেন তো 1 2 ক্লিয়ার লেখেন, 12 ক্লিয়ার, তাইলে লেখেন 12 ক্লিয়ার, 12 ক্লিয়ার। আগামী ক্লাসে হচ্ছে আমরা 4টা বা 5টা নোট পড়ব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা 4টা বা 5টা নোট পড়ব এবং একটু বলেন যে 2 ক্লিয়ার, 12 ক্লিয়ার। নোট 1 এবং 2 যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে নোট ক্লিয়ার। ওকে। এ হাজবেন্ড কেন হলো? কারণ হচ্ছে কমন নাউন। কমন নাউন কখনো সিঙ্গুলার বসতে পারে না, মনে রাখবেন। কমন নাউন কখনো একা বসতে পারে না, হয় এর পূর্বে আর্টিকেল বসে, না হয় আমাদের কি বসে, ডিটারমিনার বসে, অথবা এটাকে আমাদের কি করা যায়, প্লুরাল করা যায়। কমন নাউন একা বসতে পারে না, কমন নাউন কখনো একা বসতে পারে না। 12 ক্লিয়ার কিনা একটু দ্রুত বলেন, 12 ক্লিয়ার? ওকে। প্রাণের বিয়ে, আসসালামু আলাইকুম, কি খবর তোমার? অনেকদিন পর তোমার দেখলাম, প্রাণের প্রিয়াকে। বারো ক্লিয়ার, ওকে। আচ্ছা, আমাদের আজকে এই 1 এবং নোট 2, হ্যাঁ, আমাদের এই পর্যন্ত থাকবে আজকে।
আর আগামী ক্লাসে নোট 3, 4, 5, 6 আমরা এই 6টা নিয়ম পড়ার চেষ্টা করব অথবা 7, আর পরের ক্লাসে আমরা হচ্ছে আমরা আর 3টা নিয়ম পড়ার চেষ্টা করব। এতে আমাদের অনুবাদের স্ট্রাকচারাল যে নিয়ম আছে নিয়ম শেষ করে ফেলবো। দেন হচ্ছে আমরা 2 নাম্বার আজকের যে স্ট্রাকচার 2 নাম্বার স্ট্রাকচারটা বললাম, অর্থাৎ বাক্যে সাবজেক্টও আছে, বাক্যে ভার্বও আছে, বাক্যে অবজেক্টও আছে, বাক্যে অ্যাডভার্বিয়াল আছে। যদি বাক্যে এই স্ট্রাকচারটা না থাকে তখন শুধু আমরা নোট ফলো করে আমরা করে ফেলবো। সাবজেক্ট ভার্ব করবে এবং নোট 9 নাম্বার এটা বিস্তারিত লেখা যাবে। এক লাইনে আপনার অনুবাদ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুবাদ হবে না মানে অনুবাদ এইবার আপনার এত সহজ প্রশ্ন হওয়ার পরে তারপরে আপনি 43 তে দেখেন আপনার আমরা নোট 3 তে পড়াবো, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মানে সৌন্দর্যমণ্ডিত নোট 3 তে পড়াবো। যদি আমাদের বাক্যে বিভাগ না থাকে, বাক্যে যদি ভার্ব না থাকে, বিভাগটাকে কিভাবে ভার্ব হিসেবে ধরতে হয় এটা আমরা নোট 3 তে পড়াবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? এটা আমরা নোট 3 তে পড়াবো। এবং 4 নাম্বার 5 নাম্বার এই নিয়মগুলো হচ্ছে আমাদের নোট এই 10টা নোটের ভিতরে আমাদের সবকিছু কমন থাকবে ইনশাআল্লাহ। এবং এই নোট 1 এবং 2 এর ভিতরে আমরা মিনিমাম শুনেন, আপনি যদি এই স্ট্রাকচার জেনে যান তখন আপনি থিমেটিক কোশ্চেন যখন লিখবেন তখন আপনি ইজিলি পারবেন। যখন আপনি সামারি লিখবেন তখন আপনি পারবেন, যখন আপনি রচনা লিখবেন তখন আপনি পারবেন। ইংরেজি মানেই হচ্ছে 100% ফ্রি হ্যান্ড রাইটিং এবং 100% অনুবাদের দক্ষতা। ক্লিয়ার? যারা ক্লাস দেখলেন পেইড বেসের বাইরেও যারা ক্লাস দেখছেন 44 রিটেন দিবেন, তারা যদি মনে হয় যে এইভাবে ধরে ধরে একটু শেখার চেষ্টা করবেন। আগামী 2 মাসে এতটুকু বলি যে সকল ক্লাস এবং পরীক্ষা সবকিছু ঠিকঠাক করলে আপনি 140 প্লাস মার্ক টার্গেট নিয়ে আপনি পরীক্ষার হলে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং আশা করি যে আমাদের এই জায়গা থেকে এতটুকু মার্ক আমরা আশা করা যায় যে আমরা কভার করতে পারবো। আর যারা অন্যান্য প্রিলিমিনারি কোর্স বা আজকে প্রিলিমিনারি ছেলেমেয়েরা তো নেই, যার যে রিটেন একটু খারাপ হয়েছে তারপর রিটেন করতেছেন, প্রিলি একটু খারাপ হয়েছে 44, তারা চাইলে আমাদের একটা এক্সাম বেস চলে 300 টাকা ফিতে, যেটা আমার ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, এটা 100% সেবা প্রদানের উদ্দেশ্যে। বাকি কোর্সগুলো মোটামুটি ব্যবসা আছে, ব্যবসায়িক উদ্দেশ্যে কিছু না কিছু হলো কমার্শিয়াল চিন্তা ভাবনা আছে। তো ওই কোর্সটা হচ্ছে 100% কমার্শিয়াল মানে ব্যতীত। যদি সেটা রান হয়, যদি সেটা ভালো হয় ছেলে মেয়েদের জন্য, সেটা আগামী বছর সেটা হয়তো আমি কমার্শিয়ালি চিন্তা ভাবনা করে করবো, নাহলে তো ফি তো আর 300 টাকা হওয়ার কথা নয়। ওইখানে 24 ঘন্টা রুটিন মেনটেন করে 45 পিসিএস এর জন্য প্রশ্ন করতে পারেন, সরি আপনার অ্যাডমিশন নিতে পারেন। আর 44 এ যারা অ্যাডমিশন নেবেন আগামীকালের ভিতরে নেন। পরদিন যেহেতু আমাদের আবার ক্লাস আছে আগামী সোমবার বুধবার রাত 10টায়, এর ভিতরে আপনারা ভর্তি কনফার্ম করতে পারেন আশা করা যায়। যদি আপনাদের ওরকম টার্গেট থাকে যে ইংরেজিতে আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারবেন। আপনি আমার একটা দুটা ক্লাস করে কিছু করতে পারবেন না, একটা ওয়াজ শুনে কি জীবন পরিবর্তন হয়? সম্ভব না এটা। ক্লিয়ার? যদি রেগুলার প্র্যাকটিস করতে চান বা রেগুলার যদি মনে হয় এটা আপনার ইংরেজিটা শেখার দরকার বা ইংরেজি প্রস্তুতি নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আশা করা যায় যে আপনি যোগাযোগ করলে আশা করা যায় একটা কিছু একটা ভালো কিছু হতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে? যে কোনো কোশ্চেনের জন্য আপনি ইনবক্স করিয়েন, যে কোনো প্রশ্নের জন্য বিস্তারিত ইনবক্স করিন, ইনবক্সে কথা বললেই হবে ইনশাআল্লাহ। বাকি কথা আবার খুব দ্রুত রিটেন ক্লাসে দেখা হচ্ছে বুধবারে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আচ্ছা, নোট 1 ক্লিয়ার। ওকে, ওকে, আজকে এই পর্যন্ত শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ।